문을 열었네. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া কোরিয়ান ওয়ান অফ দ্য বেস্ট হরর থ্রিলার সিরিজ রেভেন্যান্ট। কে ড্রামার লেভেল যে দিন দিন কতটা উঁচুতে পৌঁছে গেছে তার একটা বড় উদাহরণ রেখে গেছে এই সিরিজটি। এই সিরিজটির রাইটার ছিলেন কিম ইয়ং হে। তার নামটা হয়তো আপনাদের অপরিচিত মনে হতে পারে, তাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি নেটফ্লিক্সের অন্যতম সেরা জম্বি সিরিজ কিংডমের রাইটারও ছিলেন তিনি, যেটা সিজন 3 এর জন্য আমরা অনেকেই অপেক্ষা করে আছি। যাই হোক, এই রেভিনেন্ট সিরিজটির রাইটারও তিনি ছিলেন, সুতরাং আমরা বুঝতে পারছি এই সিরিজটি কেমন হতে চলেছে। তাই দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। সিরিজটি সানিয়ং নামে একটি মেয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যার উপর বাইরের পৃথিবী থেকে আসা অশুভ কোনো শয়তানের আত্মা বর করেছে, যার ফলে মেয়েটির ক্ষতি করেছে বা করতে চায় এমন সবাই অদ্ভুত রহস্যময়ভাবে মারা যেতে শুরু করে। লোককাহিনীর এক প্রফেসর, যার ছোটবেলা থেকে ভূত আর আত্মাদেরকে দেখতে পাওয়ার ক্ষমতা রয়েছে, সেই লোকটা সানিয়ংকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর তারা দুজনে মিলে শুধুমাত্র সে অশরীরই নয়, তাদেরকে ঘিরে রহস্যময় মৃত্যুর কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, সিরিজের শুরুতে দেখা যায় জমজমিয়ে বৃষ্টি পড়ছে। গ্যাংমো নামের এক ব্যক্তির চেহারায় তীব্র আতঙ্ক নিয়ে বাড়ি ফিরে আসে। তাকে দেখে আমাদের মনে হচ্ছিল অশুভ কিছু একটা বুঝি তার পিছু নিয়েছে। সে একটা নোটবুক হাতে নিয়ে নিজের মনেই বলে ওঠে তিনি কি যে ভুলটা করেছেন। সেই নোটবুকে লেখা ছিল ভূতটি একটি কিশোরী মেয়ে। এই সময় দরজায় কেউ নক করে এবং কথা শুনে মনে হচ্ছিল তিনি গ্যাংমোর বৃদ্ধ মা। তবে বিজলির সাথে সাথে আমরা দরজার ওপাশে অশরীরী একটা ছায়াও দেখতে পাই। গ্যাংমোকে রুমের ভিতর থেকে কেউ খুব করে নিষেধ করছিল দরজাটা ভুলো খুলো না তুমি, কিন্তু তার মা যখন বলেছে যে কেউ তাকে অনুসরণ করছে, গ্যাংমো দরজাটা খুলে দিতে বাধ্য হয়। কিন্তু এরপর ও পাশে যা দেখতে পায় তাতে তার আত্মা রক্তশূন্য হয়ে যায়। গ্যাংমো দেখতে পায় দরজার ওপাশে তিনি নিজেই দাঁড়িয়ে আছেন, তবে তার মুখে হালকা পৈশাচিক হাসি বলে দিচ্ছে যে সে এই দুনিয়ার কেউ নয়। গ্যাংমোর মা এদিকে অনক্ষণ তার ছেলের সারা শব্দ না পেয়ে দেখতে আসেন যে কি হলো। পরে তিনি গ্যাংমোর ঘরে প্রবেশ করতে দেখতে পান তার ছেলের মৃতদেহটা সিলিংয়ে ঝুলছে। এরপরে আমরা সানিয়ংয়ের সঙ্গে পরিচিত হই। সানিয়ং রাস্তা ছেড়ে একটা ব্রিজের উপরে উঠে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে এখান থেকে নদীতে লাফ দিয়ে পড়বে। ঠিক সে সময় ব্রিজের নিচে আরেকটা পাশে বেঞ্চে বসে ইয়ং নামের লোককাহিনীর একজন প্রফেসর কিম নামের এক ছেলেকে প্রতিটি আত্মহত্যার পেছনে কিভাবে তৃতীয় ব্যক্তির পড়াশোনা থাকে সেটা বুঝিয়ে বলছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান দুটি ঢেউ তীব্র বেগে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। তার কাছে মনে হয় ব্রিজের উপরে নিশ্চয়ই মারাত্মক কোনো কিছু দুর্ঘটনা ঘটবে, কেউ হয়তো লাফিয়ে পড়তে চাইছে সেখান থেকে। তাই তিনি দ্রুত ছুটে যান ব্রিজের ওপর এবং কালো পোশাক পরা এক মেয়েকে কিনারা থেকে সরিয়ে আনেন। কিন্তু ইয়ম আসলে ভুল করেছিল, সেই মেয়েটা শুধুমাত্র একজন সাধারণ পথচারী ছিল। ইয়মের চোখের সামনে এরপর ব্রিজের অপর পাশে একটি গাড়ি এসে থামে এবং সেখান থেকে একটি লোক বের হয়ে সবার সামনে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে। আগে থেকে সংকেত পেয়েও ইয়ম লোকটাকে বাঁচাতে পারলেন না। এদিকে সানিয়ং তার মায়ের কাছ থেকে খবর পায় যে তাদেরকে যে লোকটা ঠকিয়েছিল পুলিশ তাকে ধরতে পেরেছে। সানিয়ং তখন ছুটে যায় পুলিশ স্টেশনে, কিন্তু ভাগ্য তাদের খারাপ। সেই ঠকবাজ চুরির সব টাকা খরচ করে ফেলেছে। ফলে সানিয়ংদের ভাগ্যে কিছুই জোটে না। সম্ভবত এই কারণে সানিয়ং আত্মহত্যা করার কথা ভাবছিল। যাই হোক, সানিয়ং তার আত্মহত্যার সেই পরিকল্পনা বর্তমানে বাদ দিয়ে দেয় আর তার মাকে কথা দেয় প্রয়োজনে আরও পরিশ্রম করবে, কিন্তু হাল ছাড়বে না। সানিয়ংয়ের মা মুনির কাছে এই সময় একটা ফোন আসে। তখন তিনি সানিয়ংকে নিয়ে রওনা দেন কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছেন তিনি সেটা সানিয়ংকে প্রথমে বলতে না চাইলেও সানিয়ং তাকে শক্ত করে চেপে ধরলে অবশেষে তার মা স্বীকার করে তার স্বামী অর্থাৎ সানিয়ংয়ের বাবা মারা গেছে। যদিও সানিয়ং এতদিন জানতো যে তার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল একটি দুর্ঘটনায়, তো মোটামুটি দুটো বড় শখ নিয়ে সানিয়ং তার মায়ের সাথে তার বাবার বাড়িতে গিয়ে হাজির হয়। তখন আমরা সেখানে দেখতে পাই গ্যাংমোই ছিল সানিয়ংয়ের বাবা। তারা দুজনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যখন ফিরে আসছিলেন, তখন সানিয়ংয়ের দাদি তার নাতনিকে আলাদা করে ডেকে নিয়ে তার বাবা গ্যাংমোর দেওয়া একটি বাক্স দেন। সানিয়ং সেটা খুলতে অদ্ভুত দেখতে এবং একপাশে পুড়ে যাওয়া মেয়েদের চুলের একটি ফিতা দেখতে পায়। তবে সেটা হাতে নিতে হঠাৎ করে কল্পনায় দেখতে পায় কম বয়সী একটি মেয়ে সেই ফিতাটা মাথায় পড়েছে।
তখন সাথে সাথে সানিয়ংয়ের দেহে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির শিহরণ খেলে যায়। কেউ যেন অদৃশ্য থেকে বলে ও সেটা নিয়ে নিয়েছে। মুন সানিয়ংয়ের হাতে ওই বাক্সটা দেখে ছিনিয়ে নিয়ে ফেলে দেয় আর বলে এ বাড়ির কোনো কিছু স্পর্শ করা যাবে না তাদের। কিন্তু তার বাবা সম্পর্কে এতদিন মিথ্যা বলে এসেছে আর এখন তার রেখে যাওয়া শেষ উপহারটিও নিতে দিচ্ছেন না। তাই মায়ের সাথে এক প্রকারের ঝগড়া শুরু করে দেন সানিয়ং। মুনের গলাও চলে যায় এতে দ্রুত এবং খুব শীঘ্রই অসুস্থ হয়ে পড়ে সে। মায়ের হার্টের গুরুতর সমস্যা রয়েছে, তাই সানিয়ং নিজেকে সামলে নেয় এবং মাকে কথা দেয় সেই এই উপহার আর গ্রহণ করবে না। বাবার বাড়ি থেকে চলে আসার সময় সিঁড়ির গোড়ায় প্রফেসর ইয়মের সাথে দেখা হয়ে যায় সানিয়ংয়ের। ইয়ম তাকে জিজ্ঞেস করে সে গ্যাংমোর মেয়ে কিনা। সানিয়ং তখন হ্যাঁ উত্তর দেয়, কিন্তু তাদের বাস আসার সময় হয়ে গেছে বলে সানিয়ং প্রফেসরের সাথে কোনো কথাই বলতে পারে না। সানিয়ং এরপর যখন চলে যাচ্ছে তখন প্রফেসর ইয়ম খেয়াল করে দেখে সানিয়ংয়ের ছায়া একটি অশরীরী আত্মাতে রূপ নিয়েছে। এরপর তিনি শ্রদ্ধা জানাতে গ্যাংমোর বাড়িতে প্রবেশ করে, কিন্তু তার মাকে গ্যাংমোর মৃত্যু নিয়ে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্ন শুরু করলে বৃদ্ধা প্রফেসরকে সসম্মানে বেরিয়ে যেতে বলেন। মূলত ইয়ম সেখানে গিয়েছিলেন একটা চিঠি নিয়ে, যেখানে গ্যাংমো তাকে লিখেছে যে ওনার হঠাৎ মৃত্যু ঘটলে ইয়ম যেন তার মেয়েকে বাঁচায়। ইয়ম এরপর যখন নিজের বাড়িতে ফিরে আসে আমরা দেখতে পাই ভূত পিশাচ আত্মাদের নিয়ে গ্যাংমোর সব রিসার্চ সংগ্রহ করে রেখেছে প্রফেসর ইয়ম। খেলাটা শুরু হয় পরদিন সকাল থেকে, যখন সানিয়ং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তখন হঠাৎ করে আয়নায় আমরা দেখতে পাই তার শরীর থেকে একটি অশরীরী আত্মা বের হয়ে যাচ্ছে এবং সে অশরীরী এরপর সানিয়ং আর তার মাকে যে ঠকবাজ ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়েছিল তাকে খুঁজে বের করে খুন করে ফেলে। সানিয়ং এরপর ঘুম থেকে জেগে উঠে কাজে বের হয়ে পড়েন এবং কাকতালীয়ভাবে প্রফেসরের সাথে তার দেখা হয়ে যায়। প্রফেসর খেয়াল করে দেখে যে সানিয়ংয়ের অশরীরী ছায়াটা আগের থেকে বেশ কিছুটা বড় হয়েছে। তিনি তখন সানিয়ংকে সাবধান করে দিয়ে বলেন তার ক্ষতি করতে চায় এমন মানুষেরা খুব শীঘ্রই মারা যাবে তোমার উপর ভর করা শয়তান আত্মার আক্রমণে। যে কথাটা অবশ্যই সানিয়ংয়ের কাছে বেশ হাস্যকর মনে হয়। প্রফেসর তখন বলে ভূত পিশাচ খারাপ আত্মা এগুলো দেখার ক্ষমতা রয়েছে তার। তিনি সানিয়ংয়ের কাছে জানতে চায় একটি আত্মা কেন সানিয়ংয়ের উপরে ভর করলো, কিন্তু সানিয়ং প্রফেসরের সাথে কথা বলতে একেবারেই রাজি না। তার প্রফেসর লোকটাকে মোটেও সুস্থ মনে হচ্ছিল না। এরপর সানিয়ং বিদায় নেওয়ার সময় প্রফেসর তাকে বলে আয়নার দিকে সবসময় নজর রাখতে। এরপর বাড়ি ফিরে আসতে সানিয়ংকে পুলিশের জেরার মুখোমুখি হতে হয়। লি আর চুন নামে দুজন পুলিশ অফিসার জানতে এসেছে জুনের 2 তারিখ সানিয়ং কোথায় ছিলেন, কারণ সেদিনই খুন করা হয়েছে ঠকবাজটাকে। সানিয়ং ব্যাপারটা জানতে পেরে বেশ অবাকই হয়, কিন্তু ওই সময়ের পারফেক্ট অ্যালিবাই ছিল তার। এরপরও সানিয়ংয়ের প্রফেসরের কথাটা তার মাথায় ঘুরছিল। তিনি বলেছিলেন সানিয়ংয়ের রাগ আছে এমন ব্যক্তিরা খুব শীঘ্রই মারা যাবে। এরপর আমরা পুলিশ স্টেশনে চলে যাই। সেখানে অফিসার সুনের কাছে ঠকবাজের মৃত্যুটা আত্মহত্যা ছাড়া আর কিছুই মনে হয় না, কারণ সিসিটিভিতে খুনের সময় দ্বিতীয় কোনো ব্যক্তিকে ঠকবাজের সাথে দেখা যায়নি। কিন্তু অফিসার লিয়ের অবশ্য সন্দেহ যাচ্ছিল না, কারণ এই মামলাটা অদ্ভুতভাবে তার জীবনের প্রথম মামলার সাথে মিলে যাচ্ছে। এছাড়াও সানিয়ংয়ের আঙ্গুলের ছাপ ক্রাইম সিনে আর ঠকবাজের দেহ থেকে আবিষ্কার করেছে পুলিশ। পরে সে প্রফেসরের সাথে দেখা করে, মানে তারা দুজনে পূর্ব পরিচিত ছিল। মূলত অফিসার লিয়ের প্রথম মামলার ভিকটিম প্রফেসর ইয়মের মাই ছিল। যদিও প্রফেসরের ভবিষ্যতের গল্প তার কখনোই বিশ্বাস হয় না এবং তিনি এটাও মানেন না যে প্রফেসর মাকে কোনো অশরীরী আত্মা খুন করতে পারে। তার মনে হয় কাজটা এই পৃথিবীর কোনো মানুষের, যাকে এখনো ধরতে পারেনি তারা। এরপর আমরা সিমি নামে সানিয়ংয়ের এক বান্ধবীকে দেখতে পাই। সে নতুন বাসা ভাড়া নিতে এসেছে একটা জায়গায়, কিন্তু তার বাসাটির বর্তমান ভাড়াটির আচরণ কিছুটা অদ্ভুত লাগলো। ভাড়া কম হওয়াতে সিমি সেটা নিয়ে নেয়। এরপর সানিয়ং যখন তার বাড়িতে ঘুরতে আসে, সিমি সানিয়ংকে জানায় যে এই বাড়িতে নিশ্চয়ই ভূতের আশ্রয় রয়েছে। প্রায় মাঝরাতে একটি বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, তার সাথে অদ্ভুত কিছু শব্দও কানে আসে। দেরি হয়ে যাওয়াতে সানিয়ং সেই রাতে তার বান্ধবীর বাড়িতেই থেকে যায়। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভাঙে। তখন দেখা যায় স্কুলের কিছু দুষ্ট ছেলে জানলা দিয়ে হাত বাড়িয়ে তাদের ছবি তুলছিল। ছেলেগুলোকে ধাওয়া করে সানিয়ং, কিন্তু ধরতে পারে না। পরে তারা দুজনে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে এইসব সাধারণ বিষয় তারাও নাক গলাতে রাজি হয় না। ওদিকে ছেলেগুলো যখন নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল, তাদের মধ্যে একজনের উপর রহস্যময় কিছু একটা হামলা চালায়। সানিয়ংরা থানা থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় সেই ছেলেটির লাশ খুঁজে পায়। সানিয়ংয়ের কাছে এরপর আর প্রফেসরের কথাগুলো ফেলনা মনে হয় না। তখন সানিয়ং দ্রুত ইয়মের সাথে দেখা করে এবং সবকিছু খুলে বলে।
প্রফেসর তখন খেয়াল করে সানিয়ংয়ের ছায়াটি গতবারের চেয়ে আর বড় হয়নি। তার মানে দ্বিতীয় মৃত্যুটি সানিয়ংয়ের উপর ভর করা পিশাচের নয়, অন্য কারো কাজ। তারা দুজনে মিলে সেই ছেলেটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেয়। সানিয়ং আর প্রফেসর ইয়ং লক্ষ্য করেন যে ছেলেটির ছবিতে তার গালে একটি লাল আঁচড়ের দাগ রয়েছে। সানিয়ং সেখানে হঠাৎ করে সেই দুটো ছেলেকে দেখতে পায় যারা তার ছবি তোলার চেষ্টা করেছে। ছেলে দুইটা সানিয়ংকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দিনের আলোয় এবার তাদেরকে ধরা পড়তে হয়। তারা তখন ছবি তোলার কথাটি স্বীকার করে। এরপর সানিয়ং তাদের দলের চতুর্থ ছেলেটির কথা জিজ্ঞেস করে, যে কথা শুনে ওই দুজন একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা তো সেই রাতে মাত্র 3 জন গিয়েছিল। চতুর্থ জন আবার আসবে কোথা থেকে? সানিয়ং জিজ্ঞেস করে যে ছেলেটির হাতে 4237 লেখা ছিল সে কোথায়। এটা শুনে ছেলে দুটি একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। সানিয়ং তাদের স্কুলের সহপাঠী জুনের কথা জানলো কি করে? ছেলে দুটো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। প্রফেসরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন এই দুটি ছেলের শরীরেও তাদের মৃত বন্ধুটির মতো লাল আঁচড়ের চিহ্ন রয়েছে। তিনি সানিয়ংকে বলেন এদের উপরও কোনো ভূতের আঁচড় রয়েছে নিশ্চয়, যার ফলে এরাও মারা যাবে। তিনি তখন সানিয়ংকে বাড়ি ফিরে যেতে বলেন, বাকি কাজটা এবার তার। তবে তিনি সানিয়ংকে দরজা থেকে সাবধান করে দেন, কারণ দরজায় হচ্ছে অন্য পৃথিবী থেকে আত্মাদের এখানে আসার রাস্তা। সানিয়ং অবশ্য প্রফেসরের কথায় পাত্তা না দিয়ে ছেলে দুটোর খুঁজে বের হয়ে পড়ে, কারণ তার এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। অন্যদিকে প্রফেসর ইয়ং অফিসার লিয়ের সাথে দেখা করে জুনের মৃত্যুর রিপোর্ট দেখতে চায়, এবং তিনি জানতে পারেন ছেলেটা স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল, এবং ছবি তোলা 3টি ছেলে জুনকে মানসিক অত্যাচার করতে বলে অভিযোগ রয়েছে। প্রফেসর ইয়ং তখন বুঝতে পারে নিশ্চয়ই জুন মরে গিয়ে ভূত হয়েছে এবং এখন তার সহপাঠীদের নিশানা বানিয়েছে খুন করার জন্য। তিনি তাই জুনের বাড়ি গিয়ে হাজির হয় তার বাবা মায়ের সাথে কথা বলতে। সে দরজায় ডিজিটাল লক দেখে বুঝতে পারে জুনের হাতে লেখা সংখ্যাগুলো দরজার পাসওয়ার্ড হতে পারে। সে কোড দিয়ে দরজাটা খুলতে একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে তার কানে। সানিয়ং অন্যদিকে দুটি ছেলের মধ্যে একজনকে অবশেষে খুঁজে বের করে। ছেলেটি তখন তাকে জানায় যে জুনের ভূত ওদেরকে তাড়া করে বেড়াচ্ছে। তাদের কাছে প্রায় একটা ভূতের ফোন আসে, যেখানে একটি বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পায় তারা। কথা বলতে বলতে সানিয়ং হঠাৎ করে খেয়াল করেছে তারা যে ঘরটিতে রয়েছে তার দরজাটা খোলা, এবং প্রফেসর তাকে বলেছিল খোলা দরজা দিয়ে প্রবেশ করে ভূত আত্মা পিশাচের দল। সানিয়ং যখন প্রফেসরের কথা মতো আয়না দিয়ে দরজার দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে জুনের ভূত দাঁড়িয়ে আছে। তীব্র একটা ভয়ের স্রোত খেলে যায় সানিয়ংয়ের মেরুদণ্ড দিয়ে। এখানে সিরিজের প্রথম এপিসোড শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় প্রফেসর ইয়ং ঘরে ঢুকে বাচ্চার কান্নার কারণ খুঁজে বের করার আগেই জুনের বাবা মা সেখানে এসে পৌঁছায়, আর তারা প্রফেসরকে পুলিশ ডাকার ভয় দেখিয়ে এক প্রকার জোর করে তাড়িয়ে দেন। প্রফেসর অবশ্য তার আগে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন যে জুনের বাবার গালেও একই রকমের লাল দাগ রয়েছে, তার ছেলে এবং সহপাঠীদের মতো। তাহলে কি জুনের বাবাও তার ছেলের ভূতের একজন ভিকটিম হতে চলেছে? অপরদিকে সানিয়ং জুনের ভূতকে দেখে বুঝেছিলেন সে তার বন্ধুকে নিশ্চয়ই মারতে এসেছে, তাই সে ছেলেটার হাত চেপে ধরে এক দৌড়ে বাইরে চলে আসে। বেশ কিছুটা দূরে চলে যাওয়ার পর তার মনে পড়ে যায় যে প্রফেসর তাকে বলেছিল ভূতটা কেন তার বন্ধুদের ক্ষতি করতে চাইছে সেটা আগে জানতে হবে। তাই সে ছেলেটাকে জিজ্ঞেস করে কেন তারা জুনকে খুন করেছে। জুনের সেই সহপাঠী তখন তীব্র কণ্ঠে প্রতিবাদ জানায়। সে বলে তারা এমনকি জুনের গায়ে একটা ফুলের টোকাও পর্যন্ত দেয়নি, অথচ তার চেহারায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিল। তার মানে নিশ্চয়ই অন্য কেউ জুনকে ধরে পেটাতো তাদের অলক্ষ্যে। যেদিন জুন ছাদ থেকে পড়ে মারা যায় সেদিন তারা সেখানে উপস্থিত ছিল। ছেলেটা লাফ দেওয়ার আগে তাদের কাছে সাহায্য চেয়েছিল, একবার বলেছিল মৃত্যুর পর তার বাড়িতে যেতে। এই কারণে সেদিন তারা সানিয়ং আর সিমির ঘরে গিয়ে ছবি তুলছিল জুনের মৃত্যুর রহস্য বোঝার জন্য। অথচ তাদের জানা ছিল না যে সেখানে থাকা জুনের পরিবার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। ছেলেটি আরও একটি রহস্যময় ব্যাপার জানায় সানিয়ংকে। জুন নাকি তার কোনো এক ছোট বোনের কথা বলেছে কিছু ছেলে মেয়েকে, অথচ কেউ কখনো জুনের ছোট বোনকে নিজের চোখে দেখতে পায়নি। এই তথ্যটা সানিয়ং প্রফেসরকে কল করে জানিয়ে দেয়। ফলে প্রফেসর অফিসার লিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে জুনের আসলে কোনো ভাই বোন ছিল কিনা, কিন্তু লি রেকর্ড ঘেটে এমন কারো উল্লেখ পাননি। ফলে প্রফেসর আবার ফিরে যায় জুনের বাড়িতে খোঁজ নিতে। তিনি পেছনের বেসমেন্টের জানালা দিয়ে মোবাইল ব্যবহার করে দেখতে পায় একটি ছোট্ট মেয়ে গুটিসুটি মেরে কোনায় বসে বসে কান্না করছে। তাকে উদ্ধার করার আগে অবশ্য প্রফেসরকে জুনের বাবা মায়ের কাছে ধরা পড়ে যেতে হয়। তারা তাকে বেঁধে সেই মেয়েটির সঙ্গে বেসমেন্টে আটকে রাখে। এদিকে সানিয়ং রাস্তায় থাকা আয়নাতে আবারও জুনের ভূতকে দেখতে পায়।
প্রথমে সে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মনে হয় জুনের আত্মা যেন তাদের দিকে কোনো একটি বিশেষ দিক নির্দেশ করছে। ফলে স্কুলের ছেলেটিকে সেখানে রেখে সানিয়ং সেই নির্দেশ মোতাবেক ছুটতে শুরু করে। পুলিশ জুনের যে সহপাঠী মারা গিয়েছিল তার ভিডিও ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখতে পায় জুনের বাবা সেই রাতে ছেলেটির পিছু নিয়েছিল। যদি জুনের বাবা মায়ের কথা থেকে আমরা বুঝতে পারি তিনি ছেলের মৃত্যুর জন্য আসলে দায়ী নন। সে জুনের বাবাকে দেখে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। প্রফেসর জুন ওদিকে অনেক চেষ্টার পর অবশেষে দৌড়ে ছিঁড়ে নিজেকে মুক্ত করেন এবং চেষ্টা করে বাচ্চাটিকে বেসমেন্টের জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দিতে। কিন্তু জুনের বাবা তখনই দরজায় চলে এসেছিল বলে প্রফেসরকে তাকে আটকাতে চলে যেতে হয়। তার ভাগ্যটা ভালো অবশ্যই যে এমন সময় সানিয়ং সেখানে এসে পৌঁছান এবং সে বাইরে থেকে বাচ্চাটিকে বের করে নিয়ে আসে। অর্থাৎ জুনের ভূত তাকে নির্দেশ দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল। এরপরে পুলিশ উপস্থিত হয়। কিছুক্ষণ পর জুনের বাবা মাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। মূলত জুনের বাবা মা তাদের মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাতো এবং জুন সবসময় চেষ্টা করত তার বোনকে বাঁচাতে, ফলে তাকেও মার খেতে হতো, যার চিহ্ন জুনের সহপাঠীরাও দেখেছে। জুনের কাছে মনে হয়েছিল জীবিত অবস্থায় না হলেও অন্তত মরে গিয়ে সে তার বোনকে বাঁচাতে পারবে। জুনের মৃত্যুর পর তার মোবাইল ফোন থেকে ওর ছোট বোন জুনের সহপাঠীদেরকে ফোন করত সাহায্য চাওয়ার জন্য, যেটা একদিন জুনের বাবা মা জেনে পেলেন। তাই জুনের বাবা গিয়েছিলেন যে ছেলেগুলো কতটুকু জানে সেটার একটা ধারণা পেতে। কিন্তু দুর্ঘটনাবশত একটা ছেলে মারা যায়। প্রফেসর হঠাৎ করে লক্ষ্য করে মৃত জুন এবং তার সহপাঠীর চেহারা থেকে লাল দাগটা সরে গেছে। অর্থাৎ জুনের ভূতের উদ্দেশ্য নিশ্চয়ই পূরণ হয়ে গেছে। সানিয়ং অবশ্য এই ভূতের ঘটনাটি নিজের চোখে দেখার পরও তার উপর কোনো পৈশাচিক আত্মা ভর করেছে বলে এখনও মানতে নারাজ। তার মতে পৃথিবীতে জুনের বাবা মায়ের মতো মানুষরূপী শয়তানরা যেখানে উপস্থিত রয়েছে সেখানে ভূতের কোনো প্রয়োজন নেই। এর কয়েকদিন পর কিম এসে দেখা করে প্রফেসরের সাথে। তাদের কথা থেকে আমরা জানতে পারি সানিয়ংকে যে অশরীরী আত্মা ভর করেছে সেই মূলত দায়ী প্রফেসরের মায়ের মৃত্যুর জন্য। কিম অবশ্য বুঝতে পারছে না যে গ্যাংমো কেন প্রফেসরকে চিঠি লিখে তার মেয়েকে বাঁচাতে বললেন, যেখানে প্রফেসরের সাথে তার কখনো দেখাই হয়নি। আর তিনি কি করে জানলেন একটি পিশাচ তার মেয়ের উপর ভবিষ্যতে ভর করতে পারে। প্রফেসর তখন বলেন এইসব কিছুর সমাধান হবে পিশাচটা কি চাচ্ছে সেটা একবার বুঝতে পারলে। এরই মধ্যে সিমি একদিন জোর করে তার বান্ধবী সানিয়ংকে নিয়ে তাদের এক কমন বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টিতে উপস্থিত হয়। সেখানে অফিসার সুন উপস্থিত ছিল, আর সে সিমির একজন ক্রাশ। আসলে তারা সবাই একই স্কুল থেকে পাশ করেছে, আর স্কুল জীবন থেকে সানিয়ংয়ের ও সুনের প্রতি দুর্বলতা রয়েছে। পরদিন সানিয়ং তার নতুন একটি পার্ট টাইম চাকরিতে যোগ দেওয়ার কথা থাকায় সে দ্রুত খাবার শেষ করে উঠে পড়ে। সুনও তখন একটি বাহানা করে পার্টি থেকে বের হয়ে সানিয়ংয়ের পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হতে সানিয়ংকে আর চোখে পড়ে না তার। পরের দিন সানিয়ং যখন তার নতুন চাকরিতে বাসা বদলের একজন কর্মী হিসেবে কাজ শুরু করে, প্রথম দিনে একটি বাচ্চা মেয়ে তাকে খুব বিরক্ত করতে শুরু করে। মেয়েটি তার প্রিয় পুতুলটি খুঁজে পাচ্ছিল না। এরপর কাজ শেষে যখন সানিয়ং একটি পার্কে বসে আছে তখন সেই পুতুলটিকে তার হাতে দেখতে পাই আমরা। কিন্তু কেন সেই বাচ্চা মেয়েটাকে পুতুলটা দিয়ে আসলো না তার উপর বিরক্ত হয়ে কি? এখানে আশ্চর্যের বিষয় হলো সানিয়ংকে দেখে মনেই হচ্ছিল না সে তার সঠিক খেয়ালে রয়েছে। পুতুলটির প্লাস্টিকের মুখটা সানিয়ং তীব্র আক্রোশে একটা ছুরি দিয়ে পোঁচাতে শুরু করে দেয়, যেটা দেখে আশপাশের মানুষ বেশ ভয় পেয়ে যায়। এরপর হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে, আর সে বুঝতে পারে না কখন এবং কিভাবে সে এই পার্কে এসে পড়েছে। পুতুলটির অমন ভয়ঙ্কর অবস্থা দেখে সানিয়ং প্রচণ্ড ভয় পেয়ে সেটাকে পানিতে ছুঁড়ে মারে এবং এক ছুটে বের হয়ে যায় পার্ক থেকে। এরপর রাস্তায় এসে সে যখন একটি আয়নার সামনে দাঁড়িয়েছে সেখানে দেখতে পায় তার ছায়াটি অদ্ভুত আকার ধারণ করেছে, ঠিক যেমনটা প্রফেসর তাদের প্রথমবারের দেখা লক্ষ্য করেছিলেন। অথচ বাস্তবে কিন্তু তার ছায়াটি ঠিক হয়েছিল। তার মানে কি সে নিজের চেহারার অবিকল কাউকে আয়নাতে দেখছে? এরপরে আয়নাতে সানিয়ংয়ের সেই সত্তাটা গা শিউরে উঠে একটা পৈশাচিক হাসি দিয়ে এগিয়ে আসতে থাকে সানিয়ংয়ের দিকে, আর এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? সানিয়ং একথা শুনে কেমন যেন তার দম আটকে আসে। এরপর আবার দেখতে পায় আয়নাতে তার দেহের কোনো ছায়াই পড়ছে না, অথচ বাস্তবে তার ছায়াটিকে সে ঠিকই দেখতে পাচ্ছে। তার মানে আয়নার মধ্যে থাকা পৈশাচিক সত্তা নিশ্চয় এই পৃথিবীর কেউ নয়। সত্তাটি এরপর সানিয়ংকে একটা ঝাপসা কল্পনায় নিয়ে যায়, যেখানে সে তার বাবার বাড়িটা দেখতে পায়। সানিয়ংয়ের মনে প্রচণ্ড একটা ভয় খেলে যায়। অশরীরী আত্মাটি তার দাদির কোনো ক্ষতি করবে না তো? প্রফেসর ইয়ং সানিয়ংয়ের মা মুনের সাথে দেখা করে তার মেয়ে সাম্প্রতিক সময়ে কোনো প্রাচীন বস্তু স্পর্শ করেছে কিনা জিজ্ঞেস করে, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সানিয়ং হয়তো ভীষণ বিপদে রয়েছে।
মুন তখন তার শাশুড়ির দেওয়া সেই চুলের ফিতাটার কথা উল্লেখ করেন। সেটা শুনেই প্রফেসর কেমন যেন ঘাবড়ে যায় এবং দ্রুত রওনা হয়ে যান গ্যাংমোর বাড়ির উদ্দেশ্যে। সেদিন রাতে সানিয়ংয়ের দাদি তখন লাল ফিতার বিষয়ে তার ছেলে গ্যাংমোর একটি রিসার্চ খাতায় পড়েছিল। প্রফেসর সেখানে এসে উপস্থিত হয়। সে লাল ফিতাটাকে এবারে নিজের চোখে দেখে আরও বেশি ভয় পেয়ে যায় এবং দাদিকে জিজ্ঞেস করেন তার ছেলে এই জিনিস কবে এবং কিভাবে সংগ্রহ করেছিল, এটা সম্পর্কে কোনো রিসার্চ করে গেছেন কিনা। কিন্তু তার আগে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে এবং বৃদ্ধা দরজা খুলতে এগিয়ে যান। সেটা খুলতে অবশ্য অপর পাশে তিনি যাকে দেখতে পান সে আর কেউ নয়, সানিয়ংয়ের দেহধারী সেই পিশাচ। প্রফেসর তখন জানালার ছায়ায় একটি অশরীরকে দেখতে পায়, কিন্তু বৃদ্ধাকে আর বাঁচাতে পারেনি সে। সেই মহিলা সিলিং থেকে দড়িতে ঝুলে পড়ে আর তার ছেলের ওই রিসার্চও পুড়ে গেছে আগুনে। সানিয়ং এই সময় দাদির বিপদের কথা ভেবে তার বাবার বাড়ি এসে পৌঁছান, কিন্তু সেও কিছুই করতে পারে না। এরপর পুলিশ উপস্থিত হয়ে সানিয়ংয়ের দাদির লাশটা নিয়ে যায়। মামলাটা নিজের এলাকার না হলেও প্রফেসরের বোন পেয়ে অফিসার লি সেখানে এসে হাজির হন। প্রফেসর তখন তাকে অনুরোধ করে সেই রিসার্চের খাতা যদি কোনোভাবে উদ্ধার করে দেওয়া যায় সেটা পড়ে তিনি তার মায়ের হত্যাকারী পিশাচটার ব্যাপারে জানতে পারবেন। লি বেশ বিরক্ত হন তার এই অনুরোধে। তিনি প্রফেসরকে আবারও নিষেধ করে দেন ভূত প্রেতের পিছনে ছুটতে। তার মতে কাজটা পৃথিবীর কোনো মানুষেরই, আর সেটা সানিয়ংও হতে পারে। মেয়েটাকে দুটো খুনের মামলায় সম্পর্কিত দেখা যাচ্ছে। এদিকে দাদির মৃত্যুতে সানিয়ং অনেক কষ্ট পেয়েছিল। কোনো কারণে সে নিজেকে দায়ী ভাবছে। এজন্য সে চলন্ত গাড়ির সামনে এসে পড়ে আত্মহত্যা করতে, কিন্তু প্রফেসর সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে দেয়। এরপর মেয়েটিকে নিয়ে যান নিজের বাড়িতে। সেখানে তার কাছে থাকা গ্যাংমোর সকল রিসার্চগুলো সানিয়ংকে দেখায় তিনি। তার মতে সানিয়ংয়ের উপর যে পিশাচটা ভর করেছে সেটা ওই লাল ফিতার মাধ্যমে এসেছে, যেটা তার বাবা সানিয়ং দিয়েছিলেন। সানিয়ং বুঝতে পারছে না যে বিপদ জেনেও কেন তার বাবা নিজের ইচ্ছায় পিতাটা তাকে দিবে। এর উত্তর অবশ্য প্রফেসরেরও জানা নেই, কিন্তু লাল পিতাটাকে তিনি ভালো মতোই চিনেন। প্রফেসরের মা মারা যাওয়ার সময়ে এটা তার হাতেই ছিল। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় 1995 সালে, যেখানে প্রফেসরের বাবা মারা যাওয়ার পরে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তার মা তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে পূর্ব দিকে কোথাও রওনা হয়ে যায়। পথে একটা জায়গায় থেমে সে দেখে তার মা একটা বাক্স থেকে একটি প্রাচীন বস্তু বের করে সেটাকে মাটিতে পুঁতে ফেলছেন। ওই বাক্সে লাল ফিতা ছিল। সেদিন রাতে তারা যখন একটি সরাইখানায় আশ্রয় নিয়েছিল, মাঝরাতে হঠাৎ করে প্রফেসরের ঘুম ভেঙে যায় আর তিনি তার মাকে কোথাও দেখতে না পেয়ে লবিতে চলে আসেন। আর ঠিক তখনই হোটেলের দরজা কেউ কড়া নাড়ে। প্রফেসর কিছু না ভেবে সেটা খুলে দেয়, আর তখনই পিছন থেকে তার মায়ের ভয়ার্থ চিৎকার কানে আসে। তাকে দেখে মনে হচ্ছিল কেউ এই দরজা খুলুক, সেটা তিনি মোটেই চাচ্ছিলেন না। প্রফেসর এই সময় টের পান কিছু একটা দরজার ওপাশে গিয়ে দাঁড়িয়েছে, আর ঘুরে তাকাতে প্রথমবারের মতো তিনি সেই অশরীরী আত্মাকে দেখতে পান। এরপরে প্রফেসর অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরে আসলে প্রফেসরের দাদি তাকে জানায় তার মা আত্মহত্যা করেছে, কিন্তু তিনি তো খুব ভালো করে জানেন কাজটা একটা পৈশাচিক সত্তার কারণে হয়েছে। পরবর্তীতে প্রফেসরের মনে পড়েছিল সেই রাতে কিভাবে তার মাকে অদৃশ্য কোনো শক্তি জোর করে দড়িতে ঝুলে পড়তে বাধ্য করেছিল। তার মা শেষ চেষ্টা হিসেবে ওই লাল ফিতাটায় আগুন ধরিয়ে দিয়ে দেয়, তবে সেটা সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগে তার মৃত্যু ঘটে। এরপর থেকে প্রফেসর সেই পিশাচটাকে খুঁজতে আরম্ভ করে এবং একসময়ে গ্যাংমো অর্থাৎ সানিয়ংয়ের বাবা রিসার্চের কথা জানতে পারেন। তার রিসার্চে একই ধরনের একটি অশরীরীর কথা উল্লেখ করেছেন গ্যাংমো, যেটা প্রফেসর দেখেছিলেন তার মায়ের মৃত্যুর সময়ে। তিনি এরপর অনেক চেষ্টা করেন গ্যাংমোর সাথে দেখা করতে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে গ্যাংমো কখনোই তার অনুরোধ রক্ষা করেননি। অফিসার লি ওদিকে চুনকে বলেন গ্যাংমো এবং তার মা দুজনের মৃত্যুতে অস্বাভাবিক কিছু মিল রয়েছে। আত্মহত্যা ছাড়াও দুজনের হাতের কবজিতে একই ধরনের লাল পোড়া দাগ দেখা যাচ্ছে, যেটা থেকে মনে হচ্ছে কেউ যেন সেখানে শক্ত করে চেপে ধরেছিল। অদ্ভুত ব্যাপার হলো এই ধরনের মৃত্যু প্রফেসর লি এর আগেও দেখেছেন বেশ কয়েকটি, যার প্রথমটি ঘটেছিল 1995 সালে, অর্থাৎ প্রফেসরের মা ছিলেন সেই পীড়িত ব্যক্তি। এরপর সেই মামলার সাথে মিলে যায় এমন আরও বেশ কয়েকটি একই ধরনের মৃত্যুর রিপোর্ট তার হাতে এসে পড়েছে, যেগুলো কখনোই সমাধান করতে পারেননি তিনি। পরে তিনি সুনকে অনুরোধ করে এবারে তারা দুজনে মিলে কাজ করার, এতে হয়তো মামলার সমাধান করতে পারলে সুনের কাঙ্ক্ষিত প্রমোশনটা পেয়ে যেতে পারে। এরপর আমরা প্রফেসরের বাড়িতে যাই, যেখানে সানিয়ং প্রফেসরকে বলছে যে দাদির মৃত্যুটা পুরোটাই সে কল্পনায় দেখতে পেয়েছিল, আর যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে, অথচ তাকে কোনোভাবে বাঁচানো গেল না। সানিয়ং সেই রিসার্চের খাতাটাও দেখেছিল টেবিলের উপরে। প্রফেসর ইয়ং ভীষণ উৎসাহ হয়ে সানিয়ংকে জিজ্ঞেস করে তাতে কি লেখা ছিল।
সানিয়ং একটি খাতায় লিখে দেখায় যে কতগুলো জায়গার নামের সাথে একটি গাছ এবং মানচিত্রের মতো ছিল সেখানে। জায়গাগুলোর মধ্যে একটির নাম জাংজিংরি, কিন্তু কোরিয়ার মানচিত্রে এমন কোনো জায়গার উল্লেখ নেই। তারা দুজনে মিলে তখন লোক কথার পর বিভিন্ন গবেষণামূলক বই ঘেঁটে দেখতে শুরু করেন এবং প্রায় মাঝরাত পার হওয়ার পর অবশেষে একটি বইয়ে জায়গাটার উল্লেখ পায়। আমরা এরপর ফ্ল্যাশব্যাকে চলে যাই 1958 সালের জাংজিংরিতে, যেখানে কিছু গরিব মহিলা এবং কিশোরী মেয়ে একটি গাছের নিচে এসে জড়ো হয়েছে। এক ধনী মহিলা এরপর ঘটনাস্থলে এসে পৌঁছান, যার হাতে সে লাল ফিতা ছিল। ঘুরে ঘুরে তিনি সেই ভিড়ের মধ্যে কাউকে খুঁজতে আরম্ভ করেন। এরপর ওই দৃশ্য পরিবর্তন হয়ে আমরা একটি ঘরে প্রবেশ করি, যেখানে একটি মেয়েকে নীল চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে। তার হাতের লাল ফিতা দেখে বোঝা যাচ্ছিল ধনী মহিলা নিশ্চয়ই একে নির্বাচন করেছে। তিনি সেই মেয়েটিকে এক প্লেট কাঁচা মাংস খেতে দেয়। এরপর ক্ষুধায় আক্রান্ত মেয়েটি সেটা নিতে গেলে ধনী মহিলা তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলেন। আর তখন একটা বেশ বিকৃত হাসি তার চেহারায় দেখা যায়। মেয়েটির দেহ থেকে ছিটকে আসা রক্ত ছড়িয়ে পড়ে ওই ফিতার উপরে, এবং এখানেই এই সিরিজের দ্বিতীয় এপিসোড শেষ হয়। এপিসোড 3-এর শুরুটা হয় বর্তমান সময়ে, যেখানে এক যুবক তার হোস্টেলের সিঁড়িতে হাই হিলের শব্দ শুনে বেশ ভয় পেয়ে যায়। একটু পর যখন তার দরজায় কেউ কড়া নাড়ে, সেই ভয়টা রূপান্তরিত হয় প্রচণ্ড আতঙ্কে। না চাইতেও তাকে দরজা খুলতে বাধ্য হতে হয় এবং এরপরে আত্মহত্যা করে মারা যায় সে। পুলিশ স্টেশনের অফিসার সুন অফিসার লিকে জানায় এটা তৃতীয় আত্মহত্যা ছিল ওই একই বাড়িতে। লি সুনকে বলেছিলেন একই রকম মৃত্যুর ঘটনা খুঁজে বের করতে, আর তখনই সুনের হাতে এই খবরটা এসে পৌঁছায়। অবাক করার বিষয় হলো মারা যাওয়া 3 ব্যক্তি একে অপরের পরিচিত এবং তারা সেগান নামে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। একটি ফেসবুক পেজ থেকে জানা যাচ্ছে তারা যে দিনগুলোতে মারা গিয়েছিল আশেপাশের প্রতিবেশীরা সেই দিনগুলিতে হাই হিলের শব্দ শুনতে পেয়েছে এবং তার সাথে দরজা ধাক্কা এবং বিকট আওয়াজ। প্রফেসর এবং সানিয়ং সেই দিকে যায় জাংজংরি যেখানে থাকার কথা সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু বইয়ে দেখা ছবির সাথে কোথাও কোনো মিল খুঁজে পায় না তারা, কারণ এতদিনে সেখানে নতুন করে ঘরবাড়ির রাস্তাঘাট তৈরি করা হয়েছে। তারা দুজনে মিলে তখন শহরের বুড়ো মানুষদের প্রশ্ন করতে শুরু করেন, যেহেতু তারা ডেভেলপ হওয়ার আগে থেকে এখানে বসবাস করে আসছে। একজন বুড়ো লোককে তারা এরপর খুঁজে পান, যার ছোট ভাই জাংজংরিতে থাকতো। তিনি বলেন সেখানে একটা ডুগডালি গাছ ছিল, যাতে বাচ্চা ছেলেমেয়েরা মারা গেলে তাদেরকে গড়াতে ভরে সেই গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হতো। তখনকার দিনের বাচ্চারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পারিবারিক পরিচয় লাভ করতো না বলে এই ব্যবস্থা করা হতো। তবে গাছটা সেই তখন থেকেই বেশ অভিশপ্ত হয়ে গেছে এবং যুগে যুগে গাছে ঝুলে বেশ কিছু মানুষ আত্মহত্যা করে মারা গেছে। অবশেষে 10 বছর আগে শহর উন্নয়ন প্রকল্পের আওতায় এনে গাছটি অপসারণ করে কর্তৃপক্ষ। বুড়োকে লাল ফিতা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে পারেন না, তবে গ্যাংমোর ছবি দেখে তাকে চিনতে পারেন। গ্যাংমো তার ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলেন এখানে, কিন্তু দুঃখজনক ব্যাপার বুড়োর ভাই এখন আর বেঁচে নেই। তিনি তখন প্রফেসরকে তার ভাইয়ের এক নাতনি যার নাম তায়াং সেই মেয়েটার খোঁজ দিয়ে দেন। তায়াং একটি হোস্টেলে থেকে সেগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার ঠিকানা নিয়ে প্রফেসর আর সানিয়ং যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় হোস্টেলের উপরে সেই অভিশপ্ত গাছটি ছায়া পড়েছে, যেখানে 3টি মানুষের অবয়ব দেখা যাচ্ছে যারা গাছে জ্বলে মারা পড়েছে। তারা দুজনে আরও লক্ষ্য করেন যে সেখানে একটি খালি দড়ি ঝোলানো রয়েছে, অর্থাৎ নিশ্চয় আরও কেউ মারা যেতে চলেছে ওই হোস্টেলে। ফলে প্রফেসর আর সানিয়ং এক দৌড়ে ঢুকে পড়েন বাড়ির ভিতরে। একটু পর অফিসার লি আর সুন সেখানে এসে পৌঁছায়, যেহেতু এটাই সেই হোস্টেল যেখানে 3 জন ব্যক্তির আত্মহত্যার খবর পেয়েছিলেন তারা। তায়াং সম্পর্ক জানতে পেরেছিলেন দুজনে। সোশ্যাল মিডিয়াতে ওই 3টি ছেলেমেয়ের ছবি ঘাটতে যেয়ে তাদের সবার সাথে তায়াংয়ের পরিচয় ছিল। প্রফেসরকে দেখতে লিয়ের মুখটা বার হয়ে যায়। তিনি বুঝতে পারেন আবারও লোকটা নিশ্চয় ভূতের পিছনে দাহ করে এখানে এসে পৌঁছেছে। প্রফেসর লিকে বলেন তায়াং হয়তো বা 4র্থ শিকার হতে চলেছে সুইসাইড নামক এক ভূতের, যেহেতু তারা এখনও একটি দড়ি পাকা অবস্থায় দেখছেন। লি অবশ্যই এই ভূতের গল্পে বিশ্বাস করেন না এবং প্রফেসরকে মামলা থেকে দূরে থাকতে বলেন। অপরদিকে অফিসার সুন সানিয়ংকে বলে দিনে দিনে বিভিন্ন ধরনের মৃত্যুর ঘটনায় সানিয়ংয়ের জড়িয়ে পড়াটা বেশ সন্দেহজনক। তাছাড়া তাকে দেখে মনেই হচ্ছে না দাদির মৃত্যুতে কোনো প্রকারের শোক পেয়েছেন সে, যেটা আমরা অন্তত জানি পুরোপুরি সত্যি নয়, কারণ সানিয়ং তার জীবনটাই শেষ করে দিতে চেয়েছিলেন দাদি মারা যাবার পরে। সেই হোস্টেলের ম্যানেজার অফিসার সুনকে জানান তায়াং গত 1 সপ্তাহ ধরে তার ঘরে ফিরে আসছে না এবং বর্তমানে তার সম্পর্কে ম্যানেজারের কোনো ধারণা নেই। এরপরে সবাই চলে গেলে হোস্টেলের 306 নম্বর ঘরে, যেখানে তায়াংয়ে থাকার কথা ছিল, এক রহস্যময় ব্যক্তিকে দেখি আমরা পুরো ঘরটায় তছনছ করে কি যেন খুঁজে বেড়াচ্ছে। পরের দিন প্রফেসর ইয়ং আবারও হাজির হয় সেই বুড়োর সঙ্গে দেখা করতে এবং এবারে তার স্ত্রীর সাথে পরিচিত হন।
বুড়োর স্ত্রীকে দেখে মনে হচ্ছিল বৃদ্ধা যেন কিছু একটা লুকাতে চাচ্ছেন। বুড়ো প্রফেসরের অনুরোধে একটি ছবি বের করে দেখান যেটা অনেক আগে তারা ওই গাছটির সামনে তুলেছিল। গাছটি সম্পর্কে তখন আরও জানতে প্রফেসর ইয়ম সরকারি অফিসে গিয়ে উপস্থিত হন। তবে সেই অফিস থেকে ফেরার সময় হঠাৎ করে ছবিটির দিকে নজর দিলে তিনি দেখতে পান সেখানে এখনও 3টি ভূতের অবয়ব দেখা যাচ্ছে, আর এই ছবিটা অরিজিনাল থেকে কপি করা। প্রফেসর তখন বুড়োকে ফোন করলে জানতে পারেন আসল ছবিটা তায়ংয়ের কাছে। এদিকে সানিয়ং খোঁজ নিতে হাজির হয়েছে তায়ংয়ের বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে জানতে পারে মেয়েটা একটি চাকরিও করত। আর তার ওই সূত্র ধরে সানিয়ং একটি অ্যাকোরিয়ামের দোকানে হাজির হয় এবং হাসি খুশি বেশ ভালো মনের অধিকারী দোকানের মালিকের সঙ্গে তার পরিচয় ঘটে। দোকানের এক কর্মী সানিয়ংয়ের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মালিককে বলে তিনি সানিয়ংকে কিছু টাকা ধার দেওয়ার ইচ্ছাও পোষণ করে। কিন্তু সানিয়ং অপরিচিত এই লোকটির কাছ থেকে কোনো টাকা নিতে রাজি হয় না। লোকটা তখন সানিয়ংকে বেশ দামি একটি মাছ উপহার দেয়। আশ্চর্যের বিষয় হলো অফিসার লি এবং সুন এই একই ধরনের মাছ দেখেছিলেন ওই 3টি ছেলেমেয়ের ছবিতে যারা মারা গিয়েছে। বর্তমানে তাদের দুজনকে আমরা দেখতে পাই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন হোস্টেলের এবং একটি রহস্যময় মহিলাকে 3টি খুনের দিন ওই সিসিটিভিতে দেখতে পান, যে কিনা হয়তো তায়াং হতে পারে। খুব শীঘ্রই তায়াং মেয়েটা পুলিশের চোখে এক সন্দেহভাজনে পরিণত হয়। প্রফেসর অবশ্যই লিকে ফোন করে বলেন তায়াং কোনো অপরাধী নয়, বরং অপরাধের শিকার হতে চলেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রফেসর আরও একটা জিনিস লক্ষ্য করে যে সেগান বিশ্ববিদ্যালয়ের অনেকেই একই রঙের জামা পরে, যেখানে বিশ্ববিদ্যালয়ের নামটি লেখা আছে। এই একই ধরনের জামা তিনি বুড়োর বাড়িতে সেদিন বুড়িকে গোছগাছ করতে দেখেছেন। তার মানে কি এমন হতে পারে যে বুড়ি জানেন কোথায় আছে তাদের নাতনি? এদিকে সানিয়ং যখন বাড়ি ফিরে আসে তাকে তার মায়ের অগ্নিমূর্তির সামনে পড়তে হয়। দাদির মৃত্যু সম্পর্কে সানিয়ং মাকে কিছু জানায়নি। শুধু তাই না, নিষেধ করার পরও সেই বাড়িতে আবার ফিরে গেছেন। তবে সানিয়ংয়ের কোনো ক্ষতি না হওয়ায় বুঝতে পেরে তিনি অবশ্যই শান্ত হয়ে যায় এবং বলেন দাদি মারা যাওয়ার পর বাপের সম্পত্তির মালিক এখন সানিয়ং। কিন্তু সানিয়ং বিনা পরিশ্রমে পাওয়া সেই টাকা গ্রহণ করতে রাজি হয় না। এরপর টাকার অভাব বোধ করে সানিয়ং আবারও সেই অ্যাকোরিয়ামের দোকানে যায় ধার দেনা করতে। সেখানে গিয়ে জানতে পারে তায়াং টাকা ধার করেছিল এই দোকানের মালিকের কাছ থেকে এবং বাকি 3জন ছেলেমেয়েও ধার করে সব খুইয়েছে। তারা যে টাকা ধার দিত তার অনেক গুণ বেশি সুদ দিতে হতো বলে একসময় ধারের চেয়েও সুদের টাকা বেড়ে যায়। ফলে মালিক তার ছেলেকে দিয়ে ছেলেমেয়েগুলোর উপর চরম মানসিক অত্যাচার আরম্ভ করে। সানিয়ং তখন বুঝতে পারে ছেলেমেয়েগুলো কিভাবে মারা গিয়েছে। নিশ্চয়ই সেই দেনা পরিশোধ করতে না পারায় এত বেশি করে চাপ দিচ্ছিল তাদেরকে যে তারা সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেছে। এরপরে সানিয়ং যখন দোকান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার আগেই মালিক সেখানে এসে পৌঁছায় এবং সানিয়ংকে আটক করে ফেলে আর জোর করে একটা দলিলে সাইন করাতে চেষ্টা করে। এরপর যে কি হয় সেটা আমরা জানতে পারি না। তবে সানিয়ংকে দেখতে পায় রাস্তা দিয়ে দৌড়ে চলেছে কোথাও। প্রফেসরকে সানিয়ং কল করে সবকিছু খুলে বলে সে ভীষণ একটা বোকামি করে ফেলেছে, কারণ সানিয়ং দোকানের ছেলেটাকে সেদিন যখন কৌশলে তায়াংয়ের আত্মীয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল সানিয়ং তখন তাকে তায়াংয়ের দাদা দাদির কথা বলে দিয়েছে। আর সেই চেলাই নিশ্চয়ই এখন সেখানে তায়াংকে খুঁজতে গেছে। যেহেতু তায়াং মেয়েটা আর হোস্টেলে ফিরে যাচ্ছে না, তবে প্রফেসরকে এসব বলার প্রয়োজন ছিল না, কারণ তিনি এর মধ্যে তায়াং কোথায় লুকিয়ে থাকতে পারে সেটা বুদ্ধি খাটিয়ে বের করে ফেলেছে। পুলিশের 2 অফিসার ওদিকে তায়াংয়ের দাদা দাদির সম্পর্কে জানতে পেরে তাদেরকে একটি রেস্টুরেন্টে ডেকে পাঠায়। তারা তো জানতোই না যে তার নাতনি এতদিন ধরে উধাও এবং এত বড় বিপদের মধ্যে রয়েছে। বুড়ি তখন সবকিছু স্বীকার করে ওই অ্যাকোরিয়ামের মালিকের দান্দাবাজির বর্ণনা দেয় আর তার নাতনিও যে এই চক্করে সবকিছু খুইয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। অফিসার লি তখন বুড়িকে বলেন তায়াংয়ের খোঁজ দেওয়ার জন্য, না হলে তাকে মারা পড়তে হতে পারে। বুড়ি তখন সবাইকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দেন, কারণ সেখানকারও একটি পরিত্যক্ত ঘরে নাতনিকে লুকিয়ে রেখেছেন তিনি। প্রফেসর ইয়ম অবশ্য তার আগেই ঘরটার খোঁজ পেয়ে যান। মাটিতে হাই হিলের ছাপ দেখে দেখে বুঝতে পারেন তায়াং নিশ্চয়ই ধরা পড়ে গেছে শত্রুর হাতে। ঘরে ঢুকতেই তিনি দেখতে পান অ্যাকোরিয়ামের দোকানে কাজ করা সেই কর্মীটি এতদিন মেয়েদের সাজ নিয়ে ঘুরে ঘুরে ছেলে মেয়েগুলোর উপর হামলা চালিয়েছে। প্রফেসরকে সেখানে দেখতে পেয়ে হুমকি দিয়ে নিজের চরকায় তেল দিতে বলে ছেলেটি, কিন্তু প্রফেসর তাও এগিয়ে যান। ফলে ছেলেটি তাকে মারতে যায়, কিন্তু তখনই লি আর সুন জায়গা মতো পৌঁছে গেলে ছেলেটাকে তাদের হাতে গ্রেপ্তার হতে হয়। সানিয়ংও এই সময় সেখানে পৌঁছায় এবং তায়াংকে তার বাবার ছবি দেখে জিজ্ঞেস করে তাকে চিনি কেনা, কিন্তু তায়াং একটু আগেই মারা যেতে বসেছিল আততায়ীর হাতে। সে ভীষণ একটা শকের মধ্যে ছিল, তাই সে সানিয়ংয়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। প্রফেসর তখন সানিয়ংকে সরিয়ে দিয়ে বলে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে তিনি নিজে তায়াংকে আবারও জিজ্ঞাসাবাদ করবেন। প্রফেসর ইয়ম এরপর বুড়ো বুড়িকে তাদের বাড়ি পৌঁছে দেন। সেখানে তিনি জানতে পারেন তায়াং ওই গাছের ছবিটা ছিঁড়ে কুটি কুটি করে অ্যাকোরিয়ামের মধ্যে ফেলে দিয়েছিল।
প্রফেসর তখন লিকে ফোন করে অ্যাকোরিয়ামের দোকানে খোঁজ নেওয়ার কথা বলেন। লি তাকে জানায় তারা এখন সেখানে যাচ্ছে কারণ সেলারটি সবকিছু খুলে বলেছে তাদেরকে। সে আরও জানিয়েছে অ্যাকোরিয়াম থেকে মাছ নিয়ে ছেলে মেয়েদের বিশ্বাস অর্জনের জন্য উপহার দেওয়া হতো। এই কথা শুনে প্রফেসর কেমন যেন ঘাবড়ে যায়। তিনি জিজ্ঞেস করেন সানিয়ংকেও মাছ দেওয়া হয়েছিল কিনা, কারণ প্রফেসরের আর বুঝতে বাকি নেই যে ওই মাছগুলোর সাহায্যে নিশ্চয়ই সুইসাইড বোট ছেলে মেয়েগুলোর ঘরে গিয়ে পৌঁছেছে, যেহেতু মাছগুলো সেই ছবির সেরা অংশগুলো খেয়ে নিজেরাও আক্রান্ত হয়ে পড়েছিল। প্রফেসর তখন বের হয়ে যান সানিয়ংকে খুঁজতে, কারণ সে এখন ভীষণ বিপদের মধ্যে রয়েছে। একই সময়ে লি আর সুন যখন অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে পৌঁছায় তারা দেখতে পায় পুরো জায়গাটা একেবারে লন্ডভন্ড। মালিককে দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটার মুখোমুখি হয়েছিল সে। অফিসার লি লোকটার হাতে সেই একই ধরনের লাল দাগ দেখতে পায়। তারা যখন এরপর সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে তখন দেখতে পায় দোকানের মালিক নিজেই সব ধ্বংস করছে, আর সানিয়ং সেখানে শান্তভাবে দাঁড়িয়ে উপভোগ করছে পুরো ধ্বংসযজ্ঞ। দেখে মনে হচ্ছিল সে হালকাভাবে হাসছিল। প্রফেসর ওদিকে চেষ্টা করেন সানিয়ংয়ের সাথে কন্ট্যাক্ট করতে, কিন্তু সানিয়ং এর মধ্যে মাছের দ্বারা সম্মোহিত হয়ে পড়েছে। তাকে আমরা দেখতে পাই ছোট্ট অ্যাকোরিয়ামটা হাতে নিয়ে কোথাও হেঁটে চলেছে আনমনে। প্রফেসর অবশেষে তাকে ব্রিজের উপর দেখতে পায়, কিন্তু কাছাকাছি আসতে বুঝতে পারেন এই মেয়ে সানিয়ং নয়, এটা তার সেই অশরীরী আত্মা। আত্মাটি প্রফেসরের দিকে ঘুরে তার সেই গা শিউর করার পৈশাচিক হাসি দিয়ে বলে, অনেকদিন পর দেখা হলো। এখানে 3 নম্বর এপিসোড শেষ হয়। পরের পার্টে এপিসোড 4, 5, 6 এগুলো এক্সপ্লেন করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।